সবাইকে আবারও স্বাগতম আমাদের আরেকটা অনলাইন ক্লাসে। আজকে আমরা আহ, তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন এবং সেই রিলেটেড কনসেপ্ট ম্যাথস এগুলা দেখার চেষ্টা করব। চলো আমরা কথা না বাড়ায় শুরু করে দিই, ঠিক আছে? সো গতদিন আমরা কার্নো ইঞ্জিন নিয়ে প্রথম শুরু করছিলাম আসলে। তো যখন আমরা কার্নো ইঞ্জিন দেখেছিলাম আমরা ওর কিছু বৈশিষ্ট্যের কথা বলেছিলাম। এটা বলেছিলাম একটি কাল্পনিক ইঞ্জিন। কাল্পনিক ইঞ্জিন যা আমরা বলেছিলাম যে প্রত্যাগামী প্রক্রিয়ায় কাজ করে। প্রত্যাগামী প্রক্রিয়ায় কাজ করে। প্রত্যাগামী প্রক্রিয়ায় কাজ করে বলতে বোঝায় এই ইঞ্জিনে কোনো ফ্রিকশন ধরা হয় নাই, ঠিক আছে? এই ইঞ্জিনে কোনো ফ্রিকশন ধরা হয় নাই। কাল্পনিক কেন? কারণ বাস্তবে এমন কোনো ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যেটা আসলে কোনো ফ্রিকশন ছাড়া বা কোনো ঘর্ষণ ছাড়া কাজ করবে। পিস্টন সিলিন্ডারের ভিতরে উঠানামা করবে কিন্তু কোনো ফ্রিকশন নাই, এটা তো বাস্তবে সম্ভব হবে না। সেই জন্য কার্নো ইঞ্জিনটা একটা কাল্পনিক ইঞ্জিন। এখন কথা হচ্ছে, হ্যাঁ কাল্পনিক ইঞ্জিন, তাহলে আমি পড়বো কেন? এটা তো বাস্তবে কখনো বানানো সম্ভব হবে না। কারণ এটা একটা আদর্শ ইঞ্জিন, জাস্ট লাইক আদর্শ গ্যাস। যেমন যেন তুমি পড়ে, যে কারণে তুমি পড়েছিলে যে আদর্শ গ্যাসের জন্য ফর্মুলা গুলা সিম্পল থাকে, ক্যালকুলেট করা ইজি হয়। বাস্তব ইঞ্জিন আদর্শ মানে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের থেকে একটু ডেভিয়েট করবে, তাই বলে তো আর অনেক বড় চেঞ্জ হয়ে যাবে না, ঠিক আছে? সো বাস্তব ইঞ্জিন ও কার্নো ইঞ্জিনের কাছাকাছি যে হবে তা না, এটা একটু ডিফারেন্ট। কার্নো ইঞ্জিনটা পড়তেছে এটা একটা আদর্শ ইঞ্জিন। বাস্তব ইঞ্জিনের পারফরমেন্স এর থেকে খারাপ হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট তুমি ওর পারফরমেন্স যেহেতু সবচেয়ে ভালো হবে, যেহেতু কোনো ফ্রিকশন নাই, তাহলে সবচেয়ে ভালো ইঞ্জিনের পারফরমেন্স কেমন এটা যদি জানা থাকে, তাহলে তোমার বানানো ইঞ্জিনের পারফরমেন্স তুমি কম্পেয়ার করতে পারবে। আসলে ভালো ইঞ্জিনের কম্পারিজনে তুমি কি মোটামুটি অবস্থায় আছো নাকি অনেক খারাপ অবস্থায় আছো, ঠিক আছে? তো এটার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে দুটি নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে, দুটি নির্দিষ্ট তাপমাত্রার মাঝে, তাপমাত্রার মাঝে কার্নো ইঞ্জিনের দক্ষতা সবচেয়ে বেশি। কার্নো ইঞ্জিনের দক্ষতা বা ইফিসিয়েন্সি সবচেয়ে বেশি। সবচাইতে বেশি। স্টিল এটা কিন্তু 100% হবে না, ঠিক আছে? কারণ 100% হবে না, এটা আবার আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র বলে দিছে, ঠিক আছে? এটাকে তুমি লিখে রাখতে পারো, স্টিল নট 100%। স্টিল নট 100%, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আসো যে কার্নো ইঞ্জিন আমরা বললাম যে সবচেয়ে দক্ষ ইঞ্জিন, সবচেয়ে এফিশিয়েন্ট, কারণ এখানে কোনো ফ্রিকশন নাই। তো কার্নো ইঞ্জিন আসলে কিভাবে কাজ করে, ঠিক আছে? ইঞ্জিনের বৈশিষ্ট্য কি আমরা একটু দেখি। কার্নো ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল। কার্নো ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল। তো শুরুতে আমরা দেখি যে এটা আসলে কয়টা ধাপে কাজ করে। আমরা যদি এটা একটু লেখার চেষ্টা করি, 4 স্টেপস। 4 স্টেপস। কি কি স্টেপ? 1 নম্বর হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হবে, সমষ্ণ প্রসারণ। 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। এটাকে বলে আইসোথার্মাল এক্সপ্যানশন, এটাকে বলে অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, রুদ্ধতাপীয় প্রসারণ। এরপরে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন। 2 নম্বর হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। তো মোটামুটি এই 4টা স্টেপে কাজ করে। এই 4টা স্টেপ ডিটেল নিয়ে আমরা একটু পরে আলোচনা করব।
বাট এটা হচ্ছে মোটামুটি হচ্ছে যেই 4 স্টেপসে কাজ করে, এবং এটা একটা সাইকেল কমপ্লিট হয়। সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হয়, তারপর আবার সমস্ত প্রক্রিয়ায় সংকুচিত হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত হয়। এই 4টা স্টেপ মিলে হচ্ছে ওয়ান সাইকেল বলতে পারো। এটা মিলে হচ্ছে ওয়ান সাইকেল। ঠিক আছে? তো আমরা চলো পরের পেজে দেখি যে কিভাবে আমরা তোমার হচ্ছে প্রত্যেকটা সাইকেলে কি কি ঘটনা ঘটতে থাকে। ঠিক আছে? তো আমরা এটাকে একটু কপি করি। তাহলে 4টা স্টেপের মধ্যে সমস্ত প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমস্ত সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে? সো দেখো যে বিজ্ঞানী সাদি কার্নো কিভাবে আসলে এই জিনিসটা চিন্তা করছিল, হাইপোথেটিক্যাল ইঞ্জিন যেহেতু, কিভাবে আসলে চিন্তা করছিল এটা আমরা একটু দেখি। ও চিন্তা করছিল যে ধরো এখানে একটা উৎস থাকবে, এখানে একটা ইনসুলেটর থাকবে যেটা হচ্ছে তাপের কোনো আদান প্রদান হইতে দিবে না, এটাকে ধরলাম, আমরা বললাম তাপ অন্তরক। ঠিক আছে? আর এখানে থাকবে হচ্ছে একটা তাপ গ্রাহক, যে গ্রহণ করতে পারে। ঠিক আছে? তাহলে একটা থাকবে হচ্ছে তাপ উৎস, একটা থাকবে অন্তরক, আর একটা থাকবে হচ্ছে তাপ গ্রাহক, যে আবার তাপটা গ্রহণ করে নিতে পারবে। ঠিক আছে? এবং আমরা সব জায়গায় একটা সিস্টেম বসাবো, একবার তাপ উৎসের উপর, একবার অন্তরকের উপর, আর একবার তাপ গ্রাহকের উপর। ঠিক আছে? তো আমি যদি এখানে একটা তোমার হচ্ছে সিলিন্ডার রাখি, এই সিলিন্ডারের আবার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। এই সিলিন্ডারটা হচ্ছে সব সাইড গুলো হচ্ছে ইনসুলেটেড, অর্থাৎ তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি। এই সাইডটাও ইনসুলেটেড, অন্তরক পদার্থ দিয়ে তৈরি। এটার যে পিস্টন থাকে, এই পিস্টনেও আসলে কাইন্ড অফ অন্তরক পদার্থ রয়েছে। শুধুমাত্র তাপের আদান প্রদান করতে পারে হচ্ছে এই যে নিচের যে সারফেসটা রয়েছে, এই সারফেসটায় তাপের আদান প্রদান হতে পারে। ঠিক আছে? তো এই সারফেসটাকে আমরা একটু বোঝার সুবিধার্থে আমরা একটু ধরো যে লাল কালার করে দেই। এটা বুঝতেছি যে এখানে তাপের আদান প্রদান হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে এই সিস্টেমটাকে প্রথমে আমরা প্রসারিত হইতে দিব। ঠিক আছে? তো আমাদের এখানে আমরা দরকার হলে আরেকটু কাছাকাছি আঁকি যাতে আমাদের সুবিধা হয়। এটা ধরো ইনিশিয়ালি অনেক কম ভলিউমে আছে, কম আয়তনে আছে। তাহলে এটাকে যদি আমি প্রসারিত হইতে দেই, তাহলে এটার ভলিউমটা চেঞ্জ হবে। ধরো ভলিউম চেঞ্জ হয়ে কোথায় গেল, আমরা এখানে দেখাইতে চাই যে এই বরাবর চলে গেল। ঠিক আছে? এই বরাবর ভলিউম চেঞ্জ হয়ে চলে গেল, অর্থাৎ পিস্টনটার নতুন পজিশন হবে হচ্ছে এখানে। এখান থেকে আয়তন বাড়লো এবং স্লোলি আয়তন বাড়লো। তোমাদের নিশ্চয়ই সমষ্ট প্রসারণ কথাটা মনে আছে, যে সমষ্ট প্রসারণ প্রক্রিয়াটা কেমন প্রসেস হয়? এটা একটা ধীর প্রক্রিয়া হয়। ধীর প্রক্রিয়া যেহেতু, ধরো ও শুরু করছে হচ্ছে যেই আয়তন এবং চাপ নিয়ে, সেগুলো ছিল V1 P1 এবং টেম্পারেচার ধরো T1। যখন তুমি এটাকে নর্মালি তাপ উৎসের উপর রাখবা, তখন উৎসের তাপমাত্রা যদি হয়ে থাকে T1, এর উপরে যদি আমার সিলিন্ডারটা বসে থাকে, তাহলে সিলিন্ডারের তাপমাত্রাও কিন্তু T1ই হয়ে যাবে। ঠিক আছে? কারণ অনেকক্ষণ ধরে তাপীয় কন্ট্যাক্টে থাকলে আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র শিখছি যে এদের টেম্পারেচার সেম হয়ে যায়। তাহলে এখানে টেম্পারেচার সেম হয়ে গেল T1, প্রেসার P1 V1 ছিল। এখন যেহেতু ও সমষ্ণ প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে, তাহলে এখানে সমষ্ণ প্রসারণ ঘটনাটা ঘটলো। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ প্রসারণ যেহেতু হয়েছে, তাহলে আমরা বলতে পারি আয়তনটা বেড়ে যাবে। আয়তনটা বেড়ে যাবে, প্রেসারটা কমে যাবে। কেন? যেহেতু প্রসারিত হয়েছে, তাহলে আয়তন বাড়বে, প্রেসারটা কমবে। কারণ আয়তনের সাথে চাপের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আর টেম্পারেচারটা এক্ষেত্রে যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া, টেম্পারেচারটা টি কনস্ট্যান্ট থাকবে। টি কনস্ট্যান্ট থাকে মানে টেম্পারেচার T1 যদি শুরুতে থেকে থাকে, প্রক্রিয়ার শেষেও টেম্পারেচারটা T1ই থাকবে। তাহলে এখন দেখো, আমি যদি এখান থেকে দেখাই যে এখান থেকে এখানে আসছে, তাহলে প্রেসার P1 থেকে চেঞ্জ হয়ে হয়ে গেছে P2, আয়তন V1 থেকে চেঞ্জ হয়ে গেছে হচ্ছে V2। ঠিক আছে? তাহলে ভলিউম বাড়ছে, প্রেসার কমছে। তাহলে V1 P1 ছিল, V1 থেকে এটার আয়তন বেড়ে V2 হইলো, আর P1 থেকে আয়তন প্রেসার হচ্ছে কমে P2 হইলো। ঠিক আছে? এটা কোন কোন জায়গাটায় ঘটছে? এটা ঘটছে আমরা যখন তাপ উৎসের উপর বসাইছি। এখন তোমাদের আরো একটা জিনিস মনে থাকার কথা, যে এটা যেহেতু সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার জন্য আমরা একটা ফর্মুলা লিখতে পারি। সেটা হচ্ছে dq ইকুয়ালস টু du প্লাস pdv। যেহেতু সমষ্ণ প্রক্রিয়ায় ডিউটা 0 হয়, তাহলে আমরা বলতে পারি dq ইকুয়ালস টু pdv, অর্থাৎ যখনই তুমি হিট দিবা তখনই ভলিউম বাড়বে।
অ্যান্ড ভাইস ভার্সা। যেহেতু এখানে ভলিউম বাড়ছে, আমরা দেখলাম যে ভলিউম বাড়লো, এই যে এখানে দেখো পিস্টনটা উপরে উঠে গেল, ভলিউম যেহেতু বাড়ছে, ভলিউম বাড়লে অবশ্যই সিস্টেমে হিট ঢুকতে হবে, যেহেতু এটা সমষ্ট প্রক্রিয়া। তাহলে এইখান থেকে কিছু পরিমাণ হিট সিস্টেমে ঢুকছে, এটাকে আমরা Q1 অথবা কিউ ইন এরকম একটা নাম দিতে পারি। তাহলে সিস্টেমের ভিতরে কিছু পরিমাণ হিট ঢুকলো, এবং সেটা কতটুকু পরিমাণ বললাম, Q1 পরিমাণ, ঠিক আছে। তাহলে আমাদের প্রথম স্টেপটা শেষ, সমষ্ট প্রসারণ হয়েছে। এই সমষ্ট প্রসারণের তুমি চাইলে একটা গ্রাফ আঁকে ফেলতে পারো, এবং গ্রাফটা আমরা হচ্ছে উপরের দিকে একটু আঁকার চেষ্টা করি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের পিভি গ্রাফ আঁকতেছি আমরা, এদিকে আছে হচ্ছে প্রেসার আর এদিকে আছে হচ্ছে ভলিউম। তো আমাদের সমষ্ট প্রক্রিয়া, যেহেতু তোমাদের মনে আছে যে সমষ্ট প্রক্রিয়ার গ্রাফটা জেন্টালি কমে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা হচ্ছে খুব দ্রুত কম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেই 1 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে আমাদের সেই 2 নাম্বার পয়েন্ট, 1 থেকে 2-তে গেছে, ধীরে ধীরে গেছে, এবং এটা কোন প্রক্রিয়া গেছে, সমষ্ট প্রক্রিয়া গেছে, ঠিক আছে। ওকে, এবার আসো, এইবার আমি পুরা সিস্টেমটাকে ধরে হচ্ছে আবার হচ্ছে অন্তরকের উপর বসায় দিব। তার মানে এই জায়গাটায় বসায় দিলাম এই পুরা সিস্টেমটা। তাহলে অন্তরকের উপর যদি বসায় দিই, এবার আর তাপের কোনো আদান প্রদান হবে না, দেই। তো তাপের কোনো আদান প্রদান যদি না হয়ে থাকে, তাহলে একটু বোঝার চেষ্টা করি, এই জায়গায়ও এখন অন্তরিত হয়ে গেছে, তাহলে সাইড গুলা তো অন্তরক পদার্থের ছিলই, সাইড গুলা তো অন্তরক পদার্থের ছিলই, এখন নিচের অংশটাও কিন্তু অন্তরক হয়ে গেছে, অর্থাৎ এই অংশে এখন কোনো হিটের আদান প্রদান হবে না। এই অংশের জন্য ডিকিউ তুমি 0 লিখে দিতে পারো। এবং আমরা জানি অন্তরক হওয়া মানে কি, যেহেতু তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে অবশ্যই এটা কোন প্রক্রিয়া হবে বলতো, রুদ্ধতাপী প্রক্রিয়া। তাহলে এইখানে রেখে আমি আবার ওকে প্রসারিত হইতে দিব। এখন ওর পজিশন তো এখানে ছিল, আমরা দেখতেছিলাম যে এখানে ছিল হচ্ছে ওর পজিশনটা আদি অবস্থা, সাদা অবস্থা থেকে এখানে গ্রিন অবস্থা হয়েছে, এখন হচ্ছে ওই গ্রিন অবস্থাটা হচ্ছে আদি অবস্থা। এবং এই অবস্থা থেকে ওকে যদি আমরা প্রসারিত হইতে দেই, ধরো প্রসারিত হয়ে ও এই জায়গাটায় চলে গেল, তাহলে এখান থেকে এখানে গেল, এবং ওর আয়তন কি হইলো, আরো বাড়লো, ঠিক আছে, যেহেতু এটা প্রসারিত হয়েছে। এবং আয়তন আমরা বলতে পারি যে V2 থেকে হয়ে গেল V3, প্রেসারও চেঞ্জ হয়ে, অর্থাৎ চাপ চেঞ্জ হয়েও P2 থেকে P3 হয়ে গেল, ঠিক আছে। এইখানে যেমন টেম্পারেচারটা কনস্ট্যান্ট ছিল, খেয়াল করো, এখানে কিন্তু T1 আর T1 কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ এটা সমষ্ট প্রক্রিয়া, সমষ্ট প্রক্রিয়ায় টেম্পারেচার কোনো চেঞ্জ হয় না। ইনফ্যাক্ট তুমি এখানে এটাও দেখাই দিতে পারো যে এই পুরাটা রাস্তায় ওর টেম্পারেচার হচ্ছে T1, কারণ সমষ্ণ রেখার উপরে প্রত্যেকটা বিন্দুতে তাপমাত্রা সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো, যদি এইটুকু বুঝে থাকি, এবার 2 থেকে 3-তে আমরা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হইতে দিছি, ডিকিউ এর ভ্যালু কত হয়ে গেছে বলতো, 0 হয়ে গেছে। এবং সেই ক্ষেত্রে আমাদের গ্রাফের পার্টটা কেমন হবে, আমরা যদি একটু গ্রাফের পার্টটা দেখাই, ঠিক আছে। গ্রাফের পার্টটা 2 থেকে 3-তে যখন আসবে, এটা যেহেতু রুদ্ধতাপীয় প্রসেস, তাহলে আমরা বলতে পারি যে এটা আরেকটু দ্রুত নামবে, ঠিক আছে। 2 থেকে 3-তে হচ্ছে আরো দ্রুত। তাহলে 1 থেকে 2, 2 থেকে 3, এখানে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়ে যাবে। এখানে কেন টেম্পারেচার চেঞ্জ হবে? তো তোমাদের যদি একটু মনে থাকে, আমরা যখন সমষ্ণ রেখার গ্রাফ আঁকতাম, এরকম যদি অনেকগুলা লাইন হয়, T1, T2, T3, তো তোমাদের মনে আছে উপরের দিকে টেম্পারেচার বাড়তে থাকে। আমরা বলছিলাম যত উপরে যাব তত টেম্পারেচার বাড়বে, এগুলো আমরা আদর্শ গ্যাস চ্যাপ্টারে পড়ছিলাম, এগুলাকে সমষ্ণ রেখা বলে। এখন তুমি একটু চিন্তা করো, আমি যদি এই জায়গায় থেকে, ধরো এটা একটা সমষ্ণ রেখা, এই সমষ্ণ রেখা থেকে যদি রুদ্ধতাপীয় প্রক্রিয়া যায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে হচ্ছে এটা আরো খুব দ্রুত নেমে যাবে। সো দ্রুত যদি নেমে যায়, আমরা বলতে পারি যে নিচের একটা টেম্পারেচারে যাব আমরা, যেই টেম্পারেচারটা এখানে T3 ছিল, এখানে T3 থাকবে না, এখানে T2 হয়ে যাবে। মানে মেইন কথা, টেম্পারেচার চেঞ্জ হবে, এবং টেম্পারেচারটা কি হবে, কমবে। কেন? কারণ যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হবে, তখন আয়তনটা যে বাড়তেছে, এটা একটু চিন্তা করি আমরা, এটার ক্ষেত্রে ফর্মুলাটা কেমন হবে আমাদের, যেহেতু ডিকিউ ইকুয়ালস টু হচ্ছে, এই জায়গাটা একটু রাখতে পারলে ভালো হয়, আমরা কোথায় হ্যাঁ, এখানে দেখো, এই জায়গাটায় আমরা দেখাইতে পারি যে এটা যেহেতু কোন প্রসেস, রুদ্ধতাপীয় প্রসেস, তাহলে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি। তাহলে ডিকিউ যেহেতু 0, ডিইউ ইকুয়ালস টু মাইনাস পিডিভি। সো এখান থেকে আমরা যেটা বুঝতে পারতেছি যে এই প্রসেসের জন্য ভি বাড়লে ইউ কমে, অর্থাৎ টেম্পারেচার কমে। তার মানে হচ্ছে আমরা বলতে পারি যে যেহেতু এই ক্ষেত্রে আমাদের প্রসারণটা হয়েছে, এই প্রসারণ হওয়ার ফলে ওর তাপমাত্রাটা কমে যাবে, ঠিক আছে। এটাই গ্রাফ থেকেও বোঝা যাচ্ছে
যে যদি আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া প্রসারিত হই, তাহলে উপরের সমষ্ণ রেখা থেকে ও নিচের দিকে সমষ্ণ রেখায় যাচ্ছে, তার মানে ওর তাপমাত্রা আসলে কমে যাচ্ছে, কারণ উপরে গেলে টেম্পারেচার বাড়ে, নিচে গেলে হচ্ছে আমাদের টেম্পারেচার কমে। তাহলে এইখানে আমাদের ভি যেমন বেড়েছে, আমরা একই সাথে বলে দিতে পারবো টেম্পারেচারটা আসলে কমে গেছে। ঠিক আছে, টেম্পারেচারটা আসলে কমে গেছে। এইখানে আমরা ধরে নিতে পারি যে T1 টেম্পারেচার বিকেম T2 টেম্পারেচার, যেখানে টেম্পারেচার অলরেডি কমে গেছে। ঠিক আছে, এবং এটা ওই যে আমরা অনেকটা তোমাদের ওই যে স্প্রে করার ঘটনার টা যদি একটু মনে করো, একটা গ্যাসকে যদি হঠাৎ প্রসারিত হইতে দেওয়া হয়, হঠাৎ প্রসারিত হইতে দেওয়া হলে কি ওর আয়তন বাইরে যায় কিন্তু তাপমাত্রা কমে যায়, কারণ হঠাৎ প্রসারিত হইলে কোনো শক্তির আদান প্রদান হয় না, তাপ শক্তির আদান প্রদান না হলে DQ0, আর হঠাৎ প্রসারিত হইলে ও নিজের শক্তি খরচ করা লাগে। যেহেতু বাইরে থেকে ও কোনো হিট পাচ্ছে না, তাহলে একটা স্প্রে যখন করি আমরা, বাইরে থেকে হিট ছাড়াই ও হঠাৎ প্রসারিত হয়ে যাওয়া মানে সিস্টেম নিজে কাজ করা, ও নিজের শক্তি খরচ করে কাজ করে, ফলে ওর তাপমাত্রাটা কমে যায়, অন্তস্থ শক্তিটা কমে যায়। তো এখানে আসলে সে অন্তস্থ শক্তিটা কমে গেছে বা তাপমাত্রা কমে গেছে। তাহলে এখানে আমাদের প্রেসার P2 থেকে P3, ভলিউম V2 থেকে V3 হয়েছে, আর তাপমাত্রা হয়েছে T1 থেকে T2। এবার পুরো সিস্টেমটাকে ধরে আমি আবারও হচ্ছে তাপ গ্রাহকের উপর বসায় দিব, এবং তাপ গ্রাহকের টেম্পারেচার হচ্ছে আমরা ধরে নিচ্ছি সেই T2 টেম্পারেচার। ঠিক আছে, যেমন এখান থেকে যে T1 থেকে T2 টেম্পারেচার করা হয়েছিল, এমন ভাবে টেম্পারেচার করা হয়েছে এটা যাতে তাপ গ্রাহকের সাথে মিলে যায়। এইবার আমাদের আদি অবস্থান হচ্ছে এই অবস্থান বলতে পারো, আমাদের আদি আয়তন হচ্ছে আমাদের V3 হয়ে গেছে, আর এই এই জায়গায় এসে হচ্ছে প্রেসার কত বলতো, P3 হয়ে গেছে, মানে এখান থেকে এখানে যখন নিলাম V3 P3 প্রেসারে নিচ্ছি। এবার আর আমি আয়তন বাড়াবো না, আয়তন কমাবো। আয়তন যদি কমাই এবং কমায় যদি আমি এই বরাবর নিয়ে আসি, ধরো আয়তনটাকে কমাইলাম এবং এই বরাবর নিয়ে আসলাম, এবং এটা কোন প্রসেসে নিয়ে আসছি, এইবার হচ্ছে আমরা স্লোলি ঘটনাটা ঘটাইছি, তার মানে আবার সমষ্ট প্রক্রিয়ায় করছি। তাহলে সমষ্ট প্রক্রিয়া যখন করব, স্লোলি করতে হবে আমাকে, সমষ্ট প্রক্রিয়া এটাকে আবার আমি আয়তনে কমাইছি। আমরা ধরলাম এখানে V3 আয়তন যেটা ছিল একটু আগে, সেটা হয়ে গেছে V4। আয়তন যেহেতু চেঞ্জ হয়েছে, প্রেসারটাও আমাদের চেঞ্জ হবে, P4 থেকে P3 থেকে হয়ে গেছে P4, P3 থেকে P4, কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয় না, এখানে T2 রয়েছে। টেম্পারেচার কেন সেম থাকবে, কারণ এটা একটা সমষ্ট প্রক্রিয়া, সমষ্ট প্রক্রিয়ায় টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, এখন আসো এই প্রক্রিয়ায় কি ঘটনা ঘটতে হবে। আমরা তো জানি যে ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিভি। এখানে ডিইউ হচ্ছে আমাদের 0, কারণ এটা একটা কি প্রসেস, সমষ্ট প্রক্রিয়া, সমষ্ট প্রক্রিয়ায় অন্তঃস্থ শক্তির পরিবর্তন 0 হয়। তো যেহেতু আমার পিডিভি আর ডিকিউ রয়েছে, ভলিউম যেহেতু কমছে, সংকোচন করছি না আমরা, তো এখানে এই দুইটা ধাপে হচ্ছে সংকোচন, আর এই দুইটা ধাপে ছিল প্রসারণ। তাহলে প্রথম 2 ধাপে প্রসারণ হয়েছে, পরের 2 ধাপে সংকোচন হচ্ছে। তাহলে এই যে যে সংকোচনটা, এটাকে যখন ক্যাপচার করবা, আয়তন কমে যাচ্ছে, আর আয়তন কমলে এখানে হিটটা কি হইতে হবে আমরা দেখতেই পারতেছি। পিডিভি যদি নেগেটিভ হয়, তাহলে ডিকিউটাও কিন্তু নেগেটিভ হইতে হবে। যেহেতু এখানে পিডিভি এটা নেগেটিভ, আমাদের ডিকিউটাও নেগেটিভ হইতে হবে। এটা দিয়ে বোঝায় যে ওর এখন হিট ধরে রাখলে হবে না, ওর এখন হিট ছেড়ে দিতে হবে। আর যেহেতু হিট ছেড়ে দিতে হবে, সরি এটা মনে হয় কালিটা সিলেক্ট করা ভালো হয় না, কালিটা ভালো দেখা যাচ্ছে না। তাহলে যেহেতু হিট ছেড়ে দিতে হবে, আমরা বলতে পারি এই জায়গাটায় কিছু পরিমাণ হিট সরে যাবে। ঠিক আছে, তো এটাকে আমরা এই কালার দিয়ে দেখাই, এখানে কিছুটা হিট ছেড়ে দিবে ও। এখানে Q2 হবে, বা এটাকে লিখতে পারো কিউ আউট। ঠিক আছে, তো এখানে যেমন কিউ ইন হয়েছিল, এখানে হচ্ছে হিট বের হয়ে যেতে হচ্ছে কিউ আউট। কেন হিট বের হয়ে যেতে হচ্ছে, যখন আমি ওকে কম্প্রেস করছি, ওকে যখন আমি সংকুচিত করতেছি, তখন তো আসলে আমি ওর ভিতরে এনার্জি দিচ্ছি, কারণ ওকে সংকুচিত করতে যে আমার তো কষ্ট করা লাগতেছে। আমি যে এনার্জিটা দিচ্ছি, ও এনার্জিটা ছেড়ে দিচ্ছে হিট হিসেবে, তাপ হিসেবে ছেড়ে দিচ্ছে। যদিও ধরে রাখতো তাহলে তাপমাত্রা বেড়ে যেত। তাহলে আমি ওকে সংকুচিত করছি, আমি যদি সংকুচিত করতে যাই, ওকে কিছু এনার্জি সাপ্লাই করে থাকি, ওই এনার্জিটা যদি ও বাইন্ড না করে দেয়, তাহলে কিন্তু ওর তাপমাত্রা বেড়ে যাবে। যেহেতু তাপমাত্রা কনস্ট্যান্ট থাকতে হবে, তাহলে ওকে হিট ছাড়তে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটাকে যদি আমি আমার গ্রাফে আবার দেখাই, তাহলে দেখো গ্রাফে কোন পার্টটা পাবো। যেহেতু এবার সংকোচন হয়েছে, আয়তন আর বাড়বে না, আয়তন এবার কমের দিকে থাকবে। ঠিক আছে, আয়তন এবার কমের দিকে থাকবে। ঠিক আছে, এই এই জায়গায় আসলো 3 থেকে 4, এবং এই এটাকে আমরা বলতে পারি হচ্ছে সংকুচিত হচ্ছে। ঠিক আছে? এরপরে লাস্ট আরেকটা ধাপ, বুঝতে পারতেছো সাইকেল কমপ্লিট করতে গেলে 4 থেকে 1 এ আমাদের আসতে হবে। এই ধাপটা আবারও একটা অন্তরকের উপর বসায় করা হয়। তো আমি যদি অন্তরকটা আবার এঁকে ফেলি নিচের দিকে, ধরো এটা হচ্ছে আমার সেই অন্তরক। ওকে, তো এটা হচ্ছে আমাদের সেই অন্তরক।
আচ্ছা, এখন তাহলে অন্তরকের উপর বসে আমি আবার আরেক ধাপে ওটাকে কি করব, সংকুচিত করব। তার মানে সরি, তার মানে এটা যদি হচ্ছে আমার গ্যাসের ইনিশিয়াল পজিশন হয়, এটাকে ফাইনালি আমি আরো নিচে নিয়ে আসবো, ঠিক আছে। ফাইনালি হচ্ছে আমি আরো নিচে নিয়ে আসলাম। তাহলে এখান থেকে এখানে আসলো, আয়তন আরো কমলো, এবং আমরা বলতে পারি যে V4 হয়ে গেছে হচ্ছে V1, কারণ একদম ইনিশিয়াল আয়তনে নিয়ে আসা হয়, সাইকেল কমপ্লিট করার জন্য ইনিশিয়াল আয়তনে নিয়ে আসা হয়। V1 P4 হয়ে গেছে হচ্ছে P1। আর টেম্পারেচার, যেহেতু এটা আবার কি প্রসেসে হচ্ছে দেখো তো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে, অর্থাৎ এই ঘটনাটাও আবার স্লোলি হচ্ছে না, কিন্তু এটা কিন্তু দ্রুত হয়ে যাচ্ছে। তাহলে এটা যেহেতু আমাদের অন্তরক, এখানে দ্রুত ঘটনা ঘটা মানে হচ্ছে ডিকিউ আবারও জিরো। সো যেহেতু ডিকিউ জিরো, ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি, ঠিক আছে। ডিকিউ ইকুয়াল টু ডিউ প্লাস পিডিভি, এখানে ডিকিউ জিরো। তাহলে এটা যদি আমরা একটু চিন্তা করি, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস পিডিভি, তাহলে এখানে যদি ডিকিউ জিরো হয়, ভলিউম যদি কমাই, ভলিউম কমাইলে পরে টেম্পারেচার বাড়তে হবে। কেন? কারণ একটা একটা উল্টা, দেখো ডিইউ ইকুয়াল টু মাইনাস পিডিভি হবে, তাহলে একটা বাড়লে আর একটা কমতে হবে। ভলিউম বাড়লে অন্তঃস্থ শক্তি কমবে, ভলিউম কমলে অন্তঃস্থ শক্তি বাড়বে। যেহেতু এখানে কম্প্রেশন হয়েছে, এখানে সংকোচন হয়েছে, তাহলে ভলিউম কমতেছে, আয়তন কমতেছে, দেখা অন্তঃস্থ শক্তি বেড়ে যাবে বা তাপমাত্রা বেড়ে যেতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারি দিন শেষে আমাদের টেম্পারেচারটা বেড়ে T2 থেকে আবারও T1 হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ঘটনাটা যদি আমরা গ্রাফে দেখাই, তাহলে গ্রাফটা হবে হচ্ছে এরকম, লাস্ট পার্টটা, লাস্ট পার্টটা হবে এরকম, যে সবকিছু গেটিং ব্যাক ফ্রম T4 to T1, আবার আগের জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে। যেহেতু একটা পূর্ণ তোমার সাইকেল শেষ হয়েছে, ফুল একটা সাইকেলে ও আবার আগের জায়গায় ব্যাক করতেছে, ঠিক আছে। সরি, আমাদের জায়গাটা একটু মেসি হয়ে গেছে, আমাদের এই জিনিসটা আর একটু বামে চাপে করলে ভালো হতো। মানে আমাদের যত অভিজ্ঞতা হইতে থাকবে আস্তে আস্তে এগুলা ঠিক হতে থাকবে, ঠিক আছে। আহ সবার কি মোটামুটি তোলা হয়েছে? তোলা না হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আচ্ছা দেখো, পুরো জিনিসটা যদি সামারি করি, আসলে আমরা এই ছবি কখনো মনেই রাখবো না। দেখা যাবে এই ছবি আজকে দেখতেছো, তুমি ভুলে যাচ্ছ, আমরা মনে রাখবো এই গ্রাফটা দিন শেষে, ঠিক আছে। সো এই গ্রাফে দেখো আমরা স্টার্ট করেছি হচ্ছে P1 V1 দিয়ে, এই যে এই 1 নাম্বার পয়েন্ট, এখানে প্রেসার ছিল P1 V1, এখানে প্রেসার ছিল আমাদের P1 V1, টুতে ছিল হচ্ছে P2 V2। সো এখানে তুমি বুঝতেই পারতেছো এখানে প্রসারিত হয়েছে, যেহেতু ভলিউম বাড়ছে, আয়তন বাড়ছে, প্রসারিত হয়েছে। এই গ্রাফটা, এই গ্রাফটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়ার গ্রাফ। তাহলে এটা সমষ্ট প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে, আর যখন একটু দ্রুত নামবে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে। যেমন এই অংশ, এই অংশে এটা দ্রুত নামছে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় প্রসারিত হয়েছে P3V3। তাহলে এই দুইটা ধাপে আয়তন বাড়লো, কিন্তু এই যে পরের যে ধাপটা 3 থেকে 4 আর 4 থেকে 1, এখানে যেহেতু আয়তন কমছে, এই দুইটায় সংকোচন হয়েছে। সংকোচন P3V3 থেকে P4V4 এ পৌঁছাইছে, এবং আরেক ধাপে সংকোচন হয়ে একটা ফুল সাইকেল কমপ্লিট করে আবার শুরুর জায়গাতে ব্যাক করছে। শুরুর জায়গাতে ব্যাক করছে কি প্রসেসে? এটা আবার সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে দুইটা ধাপ, দুই ধাপে প্রসারণ হয়েছে, দুই ধাপে সংকোচন হয়েছে। দুই ধাপে প্রসারণের একটা সমষ্ণ আর একটা রুদ্ধতাপীয়, সংকোচনেরও একটা সমষ্ণ একটা রুদ্ধতাপীয়। এখন পুরো ঘটনাগুলো এইটা হচ্ছে জাস্ট কিভাবে কাজ করছে সেটা এক্সপ্লেইন করা, যে যখনই আসলে তুমি সমষ্ণ প্রক্রিয়ায় আসলে এটাকে প্রসারিত হইতে দিবা, তাহলে ও হিট নিবে, যেইটুকু হিট নিচ্ছে, ধরো 100 জুল যদি হিট নেয়, ওই 100 জুল খরচ করে ও প্রসারিত হয়ে যাবে, নিজের ভিতরে কিছু জমাবে না। নিজের ভিতরে জমাচ্ছে না দেখা ওর টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকতেছে, তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকতেছে। এখানে কি হয়েছে? এখানে বাইরে থেকে কোনো হিট নিচ্ছে না, কিন্তু ওকে প্রসারিত করছে। তাহলে বাইরে থেকে হিট না নিয়ে ও প্রসারিত হলে কি হবে? ওর অন্তঃস্থ শক্তি খরচ করে এটা প্রসারিত হইতে হবে, ফলে তাপমাত্রাটা এখানে কমে যায়, এই যে টেম্পারেচারটা কমে গেছে। এই ধাপে কি হয়েছে? এই ধাপে হচ্ছে সংকোচন শুরু হয়েছে। এখন সংকোচন হওয়া মানে আমি এজেন্ট হিসেবে ওকে বাইরে থেকে চাপ দিয়ে দিয়ে ওকে সংকুচিত করতেছি। তাহলে বাইরে থেকে চাপ দিয়ে সংকোচন করলে আমি ওর ভিতরে শক্তি দিচ্ছি, কিন্তু যেহেতু এটা সমষ্ণ প্রক্রিয়া হইতে হবে, তাহলে ও তো ওর তাপমাত্রা তো বাড়াইতে পারবে না। তাহলে আমি যে শক্তিটা দিচ্ছি ও নিজের ভিতরে জমা রাখতে পারতেছে না, ও ছেড়ে দিচ্ছে। তাহলে আমি যদি 100 জুল খরচ করে এটাকে সংকুচিত করি, 100 জুলই ও তাপগ্রাহকে ছেড়ে দিবে, এটাকে আমরা বলতেছি Q2 বা কিউ আউট। এরপরে আমি এটাকে আবার অন্তরক পদার্থের উপর বসাইছি, এটাকে আবারও সংকুচিত করছি, কিন্তু এবার তো আর হিট ছাড়তে পারে নাই।
তাহলে আমি যে শক্তিটা খরচ করতেছি অন্তরকের ভিতরে যেহেতু হিট ছাড়তে পারে নাই, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকুচিত হয়েছে, তাহলে আমি যে কাজটা করলাম এই কাজে ব্যয়িত শক্তি ওর ভিতরে ঢুকে যাচ্ছে, ভিতরে রয়ে যাইতেছে, ভিতরে রয়ে যাওয়ার ফলে ওর টেম্পারেচারটা বেড়ে যাচ্ছে অন্তঃস্থ শক্তি বেড়ে যাওয়ার ফলে। তাহলে এইখানে দেখো সবাই বুঝি কিনা, এই পুরো অংশে যেমন T1 টেম্পারেচার ছিল, এই পুরো অংশে কিন্তু দেখো এখানে T1 টেম্পারেচার ছিল, এই পুরাটাতেই T1 টেম্পারেচার, এই পুরাটাতেই তুমি বলতে পারো হচ্ছে T2 টেম্পারেচার আছে। তো উপরের পুরাটা T1, নিচের পুরাটা হচ্ছে T2। তো গ্রাফটা হচ্ছে আমাদের মেইন, ঠিক আছে? গ্রাফটা যদি ক্লিয়ারলি বুঝো কি হয়েছে না হয়েছে, এটা একটু ভিজুয়ালাইজ করে নিতে পারবা গ্রাফ থেকে আসলে। এবং আমরা দেখবো একটু পরে সব ডিসকাশন গ্রাফে চলে যাবে। রামিসা মোটামুটি সামারাইজ করছি, বোঝা গেছে একটু? ওকে, এবার চলো আমরা তাহলে পরের পেজে ওই গ্রাফটাকে আবার ঠিক মতো আঁকি এবং গ্রাফে খুবই সুন্দর মতো দেখায় দেই যে কোন অংশে কি ঘটনাগুলো ঘটছে। যেমন আমরা গ্রাফটা যদি এইভাবে আঁকি, ভাই আগের স্লাইডটা কি একটু দেওয়া যাবে, মানে স্ক্রিনশট তুলে নিব? হ্যাঁ নাও। সরি আমি অনেক কালার টালার ইউজ করছি, আমি জানি না কালার গুলা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা। আমি তোমাদের এটা পিডিএফও করে দিব, সমস্যা নাই। জি ভাইয়া হয়েছে। তাহলে চলো আমরা পরের পেজে যাই। ধরো এটা হচ্ছে আমাদের সেই পিভি গ্রাফটা, ঠিক আছে? তাহলে এটা কার্নো ইঞ্জিনের বা কার্নো চক্র বলে অনেক সময়, কার্নো ইঞ্জিনের পিভি গ্রাফ। এই গ্রাফটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখো প্রথমে সমষ্ণ প্রসারণ, তারপরে রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার। এখানে আমি অনেকগুলো ইনফরমেশন একটা একটা করে দিব, সবাই একটু বোঝার চেষ্টা করো। যেমন আমি যদি বলি যে এই দুইটা অংশে ডিকিউ এর ভ্যালু 0, এই অংশে ডিকিউ এর ভ্যালু 0। ইনফ্যাক্ট তুমি এখানে চাইলে প্রত্যেকটা মানে কি কি স্টেপে কি ঘটনা ঘটছে এটা একটু লিখে রাখতে পারো। 1 থেকে 2 হচ্ছে সমষ্ণ প্রসারণ, 2 থেকে 3 হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ, 3 থেকে 4 হচ্ছে সমষ্ণ সংকোচন, 4 থেকে 1 হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। ঠিক আছে, দুইটা অংশে হচ্ছে ডিকিউ এর ভ্যালু 0। আর আরো কি কি ইনফরমেশন আমাদের জানা আছে আমরা একটু বসায় ফেলি। যেমন এই অংশে পুরাটাতে টেম্পারেচার ছিল T1 আর এই অংশে পুরাটাতে টেম্পারেচার ছিল T2। আমরা জানি না এই দুটো সমষ্ণ রেখা না, এই দুটো সমষ্ণ রেখার পার্ট, তো সেই হিসেবে দেখলাম। আর এই অংশে হিট গ্রহণ হয়েছিল হচ্ছে Q1, যেটাকে আমরা কিউ ইন হিসেবেও দেখাইছিলাম, আর এই অংশে হিট ছেড়ে দিছিল হচ্ছে Q2। ঠিক আছে, তাহলে দেখো গ্রাফের মধ্যে সব ঘটনা বলে ফেলাইছি। 1 থেকে 2 তে সমস্ত প্রক্রিয়ায় প্রসারিত হয় তখন হিট নেয়, 2 থেকে 3 তে কোনো হিটের আদান প্রদান নাই, 3 থেকে 4 এ যেহেতু সংকোচন হয়েছে, সমস্ত প্রক্রিয়ায় সংকোচন হইলে, সমস্ত প্রক্রিয়ায় যখন সংকোচন হয় আমি ওর ভিতরে এনার্জি দিতে থাকি, ওকে চাপাইতে থাকি, তা আমার এনার্জিটাই ও ছেড়ে দেয় Q2 হিসেবে। আর 4 থেকে 1 এ আবার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছে, এখানে ডিকিউ 0 হয়েছে, এটা T1, এটা T2। এখানে T1 টা কনস্ট্যান্ট 1 থেকে 2 তে, 3 থেকে 4 এ T2 টা কনস্ট্যান্ট। ঠিক আছে, এখন আসো এই গ্রাফটা বা এই যে যা যা বললাম এটার একটা সিম্পলিফাইড ছবিও চাইলে আমরা দেখাইতে পারি। ঠিক আছে, যেমন আমরা কি বলতে পারি, দেখো তো পুরো ইঞ্জিনটা আসলে এভাবে কাজ করে। এটা যদি কার্নো ইঞ্জিন হয়, কার্নো ইঞ্জিন, তাহলে ও আসলে সোর্স থেকে হিট নিবে। এটা ধরো হচ্ছে আমার সোর্স, টেম্পারেচার T1, এইখান থেকে ও যে হিটটা নিচ্ছে এটা Q1, এবং ও তাপ গ্রাহক, এটা হচ্ছে তাপ উৎস বলতে পারো, তাপ উৎস, তাপ উৎস হচ্ছে সোর্স, আর তাপ গ্রাহককে আমরা আরেকটা নামে ডাকি, সেটাকে বলে সিঙ্ক। তাপ গ্রাহক হচ্ছে সিঙ্ক, এটার টেম্পারেচার হচ্ছে T2। T2 তে যে হিটটা ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে Q2, এই যে দেখো
এটা তাপ গ্রাহকে কিন্তু ছেড়ে দিচ্ছে, এটা তাপ উৎস ছিল, এটা তাপ গ্রাহকে করতেছে। এখন আসো Q1 নিচে Q2 ছেড়ে দিচ্ছে, তাহলে মাঝখানে Q1 মাইনাস Q2 যেটা পুরাটা ছাড়ে নাই কিন্তু, Q1 নিচে Q2 ছেড়ে দিছে, তাহলে এই দুটার বিয়োগ ফলটা হচ্ছে ও কি পরিমাণ কাজ করছে, এটাকে বলি ডাব্লু, কৃত কাজ, কৃত কাজ। তাহলে একটা ইঞ্জিন হচ্ছে খুবই যদি হাই লেভেলে আমি দেখাইতে চাই, এইভাবে কাজ করে যে একটা ইঞ্জিন তাপ উৎস থেকে কিছু পরিমাণ হিট নিবে এবং তাপ গ্রাহকে কিছু পরিমাণ হিট হচ্ছে সে ছেড়ে দিবে, ঠিক আছে। উৎস যদি T1 টেম্পারেচারে হয় ওখান থেকে Q1 হিট নিছে, এবং তাপ গ্রাহক টেম্পারেচার যদি T2 হয় ওখানে Q2 পরিমাণ হিট ছেড়ে দিছে, ঠিক আছে। এখন আসো যদি এটুকু পর্যন্ত বুঝে থাকি, আমরা ইফিসিয়েন্সির ফর্মুলাটা লিখে ফেলি। দক্ষতা, কর্মদক্ষতা, কর্মদক্ষতা। সো কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি, এটাকে লেখা যায় হচ্ছে আউটপুট বাই ইনপুট, আউটপুট ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট ইনটু 100%। এবং এটাকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে আউটপুট হচ্ছে কৃত কাজ ডিভাইডেড বাই ইনপুট, কৃত কাজ ডিভাইডেড বাই হচ্ছে ইনপুটকে লিখতে পারি Q1, ঠিক আছে। বা ইভেন তোমরা এটা এইভাবেও লিখতে পারো, ওয়ার্ক ডিভাইডেড বাই Q1 ইনটু 100%। কারণ আমরা বলতে পারি ও সোর্স থেকে Q1 হিট নিছিল, যা নিছিল পুরোটা দিয়ে কিন্তু কাজ করতে পারে না, কিছু কিন্তু সাইডে দিছে। তাহলে যা নিছিল আর যা সাইডে দিছে এর মাঝখানেরটা দিয়ে কি করছে, কাজ করছে। তাহলে কাজ ডিভাইডেড বাই হচ্ছে ইনপুট, ইনপুট হচ্ছে Q1 আমাদের, ইনটু 100%, বা এটাকে লেখা যায় Q1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%। ইনফ্যাক্ট এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 ইনটু 100%, ইনটু 100%। তাহলে এটা হচ্ছে আমাদের কর্মদক্ষতা বা ইফিসিয়েন্সির ফর্মুলা, ঠিক আছে। একটা কার্নো ইঞ্জিন যে কিনা সবচেয়ে ইফিশিয়েন্ট ইঞ্জিন, সবচেয়ে দক্ষ ইঞ্জিন, তার ইফিসিয়েন্সি হয় 1 - Q2/Q1 ইন্টু 100%, ঠিক আছে। এখন এটা নিয়ে আমাদের আরো কিছু কাজ আছে, সেটা আমরা একটু কপি করি। এটুক পর্যন্ত কি বুঝতে কোনো সমস্যা আছে? আহ রামিসা, ফারিহা, তারপরে হচ্ছে বাকি যারা আছে, বুঝতেছি? জি ভাইয়া। তাহলে দেখো, ওকে, এবার আসো আমরা যদি একটু মুছে দিই, ঠিক আছে, কিছু অংশ মুছি। আমাদের একটা জিনিস একটু প্রমাণ এখন দেখাচ্ছি না, পরে যদি সময় থাকে দেখাবো। কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে একটা জিনিস প্রুফ করা যায়, সেটা হচ্ছে Q1/Q2, Q1/Q2 এটার যে ভ্যালু হয় এটা আসলে T1/T2 এর ভ্যালুর সমান হবে। Q1/Q2 ইকুয়াল টু হবে হচ্ছে Q1/T2। কিভাবে আসে এটা প্রুফ করা সম্ভব এখানে, আমরা দেখি একটু পরে দেখানো যায় কিনা। যদি এটা লেখা যায়, আপাতত ধরে নাও Q1/Q2 কে T1/T2 লেখা যায়, এবং এটা হইতে পারে। এটা উচ্চ তাপমাত্রা, সোর্সের তাপমাত্রা বেশি, উৎসের তাপমাত্রা বেশি, উৎস থেকে গৃহীত তাপও বেশি। আবার তাপ গ্রাহক যেখানে ছেড়ে দিচ্ছে সেখানে তাপমাত্রা কম, ওখানে ছাড়তেছেও হিট কম। তুমি জাস্ট এভাবে চিন্তা করতে পারো, উৎসটা হচ্ছে আমাদের পেট্রোল পুরায় যে হিটটা জেনারেট হচ্ছে গাড়ির ইঞ্জিনে, সেটা হচ্ছে উৎস। আর পরিবেশ হচ্ছে আমাদের তাপ গ্রাহক। তাহলে উৎসে থেকে তুমি হিট মানে হিট নিচ্ছ, পেট্রোল পুরায় হিট নিচ্ছ, ইঞ্জিনের ভিতরে আসতেছে, ইঞ্জিন আবার কিছুটা হিট ব্যবহার করে ছেড়ে দিচ্ছে। যেটা ব্যবহার করতেছে এটা হচ্ছে কাজ, আর যেটা ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে পরিবেশে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখন এই উচ্চ তাপমাত্রা বাই তাপ বাই নিম্ন তাপ, এখানে উচ্চ তাপমাত্রা বাই নিম্ন তাপমাত্রা, এদের রেশিও সেম হইতেই পারে, ঠিক না? বড় বাই ছোট, বড় বাই ছোট, ডান সাইডেও আছে বাম সাইডেও আছে। যদি তাই হয়, এবং সেই ক্ষেত্রে ইফিসিয়েন্সির ফর্মুলাটা আমরা লিখতে পারি 1 - Q2/Q1 এর জায়গায় লিখতে পারি T2/T1 ইন্টু 100%, ঠিক আছে। T2/T1 ইন্টু 100%। এখন আসো এই ফর্মুলাটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, যেটাতে আমরা বেশিরভাগ ম্যাথ আসলে সলভ করতে যাচ্ছি, ঠিক আছে। সো এইটাকে আমরা সবাই একটু বক্স করে ফেলি। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা।
ওকে, সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকি, এইবার আসো যে এই ফর্মুলা দিয়ে আমরা কিভাবে প্রবলেম সলভ করব বা এটা আমাদের কি উপকারে আসতে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা একটা পেজ নেই, আর তার আগে এটা একটা কপি করতে হবে। এটার যে ফর্মুলাটা পাইলাম 1 - T2/T1 ইন্টু 100%। ঠিক আছে, এটা দিয়ে কিভাবে ম্যাথ করবো তার আগে একটু সবাই মনে করি T1 হচ্ছে উৎসর তাপমাত্রা, উৎস এর তাপমাত্রা, আর T2 হচ্ছে আমরা বলি হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রা। এখন এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে T1 হচ্ছে অলওয়েজ হাই টেম্পারেচার, এটাকে আমরা TH লিখতে পারি। তাপগ্রাহক এটা নর্মালি পরিবেশ হয় এবং এটার টেম্পারেচার অলওয়েজ হচ্ছে লো টেম্পারেচার, TL লিখতে পারো চাইলে। তাহলে এটার ফর্মুলাটা তুমি চাইলে 1 - T low/T high ইন্টু 100% এভাবে মনে রাখতে পারো। ঠিক আছে, তো 100%। যেমন এটা দিয়ে আমরা কিভাবে ম্যাথ করব চলো একটু দেখি, কোয়েশ্চেন সলভ করার চেষ্টা করি আমরা। তোমাকে বলছে এরকম, একটি কার্নো ইঞ্জিন, একটি কার্নো ইঞ্জিন 300 কেলভিন ও 1000 কেলভিন তাপমাত্রার মধ্যে কাজ করে। তার দক্ষতা কত? তো কে আমাকে বলতে পারবা এখানে T1 কোনটা, T2 কোনটা? কে বলতে পারবা যে T1 কোনটাকে ধরা উচিত? ভাইয়া ভাইয়া 1000 কেলভিন হলো 1000 T1। কিন্তু এটা বুঝো সবাই, T1 হচ্ছে বড় টেম্পারেচারটাকে ধরতে হবে, টি হাই 1000 কেলভিন, আর T2 হচ্ছে আমাদের ছোট টেম্পারেচারটা যেটাকে টি লো বলতে পারো, 300 কেলভিন। তাহলে এখন আসো ইফিসিয়েন্সির ফর্মুলা 1 - T2/T1 ইন্টু 100%। মেইন কথা এমন ভাবে ধরতে হবে তুমি বুঝে যাবে যে ধরছো কি ঠিক নাকি ভুল, কারণ সবসময় এটা 100% ইফিসিয়েন্সি থেকে কম হবে। দক্ষতা কম 100% থেকে কম হলে ঠিক আছে, বেশি হলেই তো ঝামেলা। ঠিক আছে, বা নেগেটিভ হলে ঝামেলা। এখানে দেখবা তুমি যদি উল্টায় ফেলাও নেগেটিভ চলে আসছে। তাহলে এখানে কি আসবে, 1 - T2 হচ্ছে আমাদের 300 আর T1 হচ্ছে 1000 ইন্টু 100%। সো এখানে আমি যদি ভ্যালু গুলা বসাই দেখবা 70% আমাদের রেজাল্ট আসতেছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা কিন্তু যে কোনো ইঞ্জিনের দক্ষতা না, এটা কিন্তু বাস্তব ইঞ্জিনের দক্ষতা না। বাস্তব ইঞ্জিনের দক্ষতা এর থেকে আরো কম হবে। এটা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের দক্ষতা আমরা যেটা বের করলাম, এটা হচ্ছে শুধু কার্নো ইঞ্জিন, যেটা সবচেয়ে আইডিয়াল ইঞ্জিন। তো তুমি যদি এখন 1000 আর 300 কেলভিনের মধ্যে একটা ইঞ্জিন বানাইতে চাও, তুমি চেষ্টা করবে এটার কাছাকাছি যাওয়ার। বা তুমি কাছাকাছি যেতে পারো আর না পারো, তোমার অ্যাটলিস্ট এটা জানা থাকতে হবে যে তোমার 70% থেকে বেশি ইফিসিয়েন্সি কখনো হইতে পারবে না। তুমি যে ইঞ্জিন বানাবো ওটার দক্ষতা অলওয়েজ কি হতে হবে, 70% থেকে কম হইতে হবে, কারণ এটা হচ্ছে সবচেয়ে আইডিয়াল কেসের ইঞ্জিনের জন্য। ঠিক আছে, কিছু হিট তুমি যদি পেট্রোল পুরায় পাও, কিছু না কিছু পরিবেশে ছাড়তে হবে। সো এখানে পরিবেশে ছাড়ার পর যেটুকু তুমি হাইয়েস্ট ইউজ করতে পারবা সেটা হবে হচ্ছে 70%। এর থেকে বেশি কখনো আসলে আমরা ইউজ করতে পারবো না। এবার আসো এরকম লেভেলেরই আমরা আরেকটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। ভাইয়া যেমন একটা কোয়েশ্চেন কোশ্চেনটা, ছিল। ইয়েস বলো। কোয়েশ্চেনের ক্ষেত্রে বলি না, আমাদের কার্নো ইঞ্জিনের যে সাইকেলটা, সেখানে তো আমরা ফার্স্টে হচ্ছে তাপ উঠছে হচ্ছে কোন ইঞ্জিন রাখতেছি, তারপরে হচ্ছে অন্তর, তারপরে সিঙ্ক রাখতেছি। কিন্তু আগে যদি আমরা সিঙ্কে নিতাম, তারপর অন্তরক নিতাম এবং তারপর সেটা উৎস নিতাম, সেক্ষেত্রে ও কি হইতো? এইটা এটা ওই যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের কথা মনে আছে, সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় হিট ফ্লো করে। এটা টি হাই, এটা টি লো। সো তাপের প্রবাহ অলওয়েজ হচ্ছে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রা, এর এদিক থেকে এদিকে যাওয়ার সময় তুমি না কিছু হিট বাইর করে নিয়ে আসতে পারবা। তাপ তো কখনো নিচ থেকে উপরে যাবে না, নিম্ন থেকে উচ্চ তাপমাত্রায় যাবেই না। সো ওই দিক থেকে গেলে তো তুমি কোনো ইঞ্জিন বানাইতে পারবা না, ওইখানে উল্টা কাজ করা লাগে। ঠিক আছে, আমরা যখন রেফ্রিজারেটর পড়বো তখন দেখবা যে উপরে যদি এটা থাকতো, মানে তাপ গ্রাহক উপরে থাকতো, তাপ উৎস নিচে থাকতো, মানে
টি লো উপরে টি হাই নিচে, তখন এটা ইঞ্জিন হইতো না, তখন রেফ্রিজারেটর হইতো, তখন এখান থেকে কাজ পাইতা না, উল্টা কাজ দিতে হইতো। ঠিক আছে, তো নিম্ন থেকে উচ্চতে যদি হিট পাঠাইতে হয় তখন কাজ করা লাগে সিস্টেমের উপর। এটাই তো আমাদের তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের আরেকটা স্টেটমেন্ট। বুঝতে পারছি আমি স্যার, যে কেন সুইচ করলো না, সুইচ করলে ওটা রেফ্রিজারেটর হবে। ওকে, যদি এটা বুঝে থাকি, এবার চলো পরের কোয়েশ্চেনে। কোয়েশ্চেনটা করছে এরকম যে রামিসা একটি ইঞ্জিন আবিষ্কার করলো, আবিষ্কার করলো যা 200 কেলভিন ও 500 কেলভিনের মাঝে কাজ করে। সে দাবি করলো তার ইঞ্জিন সিক্সটি পার্সেন্ট দক্ষ, বা 60% না, 65% দিয়ে দিই, 65% দক্ষ। তার দাবি কি সঠিক? তার দাবি কি সঠিক? সো এটা আমরা যেভাবে করব সেটা হচ্ছে যে তার দাবি সঠিক কি সঠিক না, এখানে এটা শিওর যে সে একটা বাস্তবে ইঞ্জিন বানাইছে, তাই না? সে সেই বাস্তব ইঞ্জিন নিয়ে মতামত দিছে যে তার ইঞ্জিনটা 65% দক্ষ। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই 200 কেলভিন আর 300 কেলভিন এই দুটা টেম্পারেচারের মধ্যে সবচেয়ে বেশি দক্ষ ইঞ্জিন তো কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিনের দক্ষতাটা কত এটা দেখবো 200 আর 500 কেলভিনের মধ্যে। সেই কার্নো ইঞ্জিনের থেকে বেশি দক্ষ হইতে পারবে না, কম দক্ষ হইতে পারবে। তো তাহলে আমরা একটু এইভাবে দেখি যে টি হাই হচ্ছে আমাদের 500 কেলভিন, টি লো হচ্ছে আমাদের 200 কেলভিন। তাহলে ইফিসিয়েন্সিকে এভাবে লিখতে পারি 1 মাইনাস টি লো বাই টি হাই ইন্টু 100%। তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই 1 মাইনাস 200/500 ইন্টু 100%। সো এখান থেকে ক্যালকুলেট করে আমাকে একটু বলো তো কত আসে, 60% নাকি? জি ভাইয়া। 60%। এখন তাহলে আমাকে একটু বলো তো, এটা যদি 60% ইফিসিয়েন্সি হয়, এটাকে তোমরা ইভেন এভাবে লিখতে পারো, এটা শুধু না, এটা আসলে কার্নো ইঞ্জিনের এটা, কারণ এই ফর্মুলা শুধুমাত্র কার্নো ইঞ্জিনের জন্য প্রযোজ্য, বাস্তব ইঞ্জিনের জন্য কিন্তু এটা প্রযোজ্য না। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা আমার আসছে 60%। এখন ইটা রিয়েল ক্যান বি লেস দেন ইটা কার্নট, কার্নো ইঞ্জিনের থেকে লেস হইতে পারবে, বেশি তো হইতে পারবে না। সো 65% ইজ গ্রেটার দেন 60%। এটা 65% হচ্ছে কি রিয়েল ইঞ্জিনের ক্ষেত্রে, আর 60% হচ্ছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে। এটা কি পসিবল নাকি ইম্পসিবল বলো? ইম্পসিবল। নট পসিবল। তাহলে তার কি দাবি সঠিক নাকি দাবি ভুল? ভুল ভাইয়া। দাবি ভুল। ঠিক আছে, তো তাহলে আমরা এইভাবে দেখে ফেললাম যে একটা কার্নো ইঞ্জিন হচ্ছে দুইটা সার্টেন টেম্পারেচারের মধ্যে সবচেয়ে বেশি দক্ষতা সম্পন্ন, এর থেকে বেশি দক্ষতা হবে না, বাকি ইঞ্জিনের দক্ষতা তার থেকে কম হতে পারবে। এটা 60% জায়গায় যদি, ও 65 জায়গায় যদি 58 বলতো তাও আমরা মাইনে নিতে পারতাম, কারণ কার্নো থেকে এর কম আছে। যদি 59 বলতো তাও মাইনে নিতে পারতাম। ঠিক আছে, 60 বা তার বেশি বলা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি রামিসা, তুমি কি ভুল করতেছিলা? জি ভাইয়া। ওকে, সো আমরা চলো আবার একটু গেট ব্যাক করি। আমাদের একটু আগে আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম, একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম যে Q1/Q2 কিভাবে T1/T2 সমান হয়েছে। ঠিক আছে, এখানে আমরা একটু কপি করে রাখছি, আমার মনে হয় আমরা দেখাইতে পারবো। ঠিক আছে, ওকে, সো এই জিনিসগুলো আমরা একটু মুছে ফেলতেছি। আমরা যে এই যে এই জিনিসটা ধরছিলাম কিভাবে আসছিল, এটা হচ্ছে এখন দেখার বিষয়। ঠিক আছে, সো Q1/Q2 ইকুয়াল টু T1/T2, এটা কিভাবে হইলো? ঠিক আছে, কিভাবে হইলো এটা বুঝতে গেলে আমাদের একটু এটা চিন্তা করতে হবে
যে 1 থেকে 2 আর 4 থেকে 3 থেকে 4 এখানে কি ঘটনা ঘটে? Q1 DQ 1 থেকে 2 এটাকে আমরা এভাবে লিখতে পারি না 1 থেকে 2, এটা তো সমষ্ণ প্রক্রিয়া ছিল, মনে আছে না? এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। আর এই অংশটা হচ্ছে আমাদের, এই অংশটা হচ্ছে সমষ্ণ সংকোচন। এই দুইটা ধাপ আমরা একটু দেখবো, সমষ্ণ সংকোচন। তো সমষ্ণ প্রসারণে যেটা হয়েছে DQ1 থেকে 2, DU1 থেকে 2 প্লাস PDV1 থেকে 2 বলতে পারো, বা DW বলি, DW1 থেকে 2। তো এই ক্ষেত্রে এই পার্টটা 0 হবে, যেহেতু 1 থেকে 2 হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ায় DU এর ভ্যালু কি হয় বলো তো? 0 হয়। এই প্রসেসটার জন্য, এটার জন্য কিন্তু লেখা যাবে DU এর ভ্যালু 0। তাহলে DU যেহেতু 0 লেখা যায়, তাহলে DQ1 থেকে 2 যে কথা, DW1 থেকে 2 একই কথা। এবং তোমাদের যদি একটু মনে থেকে থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় কৃতকাজের ফর্মুলা আমরা শিখছিলাম nRT ln V2/V1। সো 1 থেকে 2 তে যাবে, এখানে আমাদের কৃতকাজের ফর্মুলা হবে হচ্ছে nRT1 ln V2/V1। T1 কেন? পুরো প্রসেসের টেম্পারেচারটা ছিল হচ্ছে আমাদের T1, এই জন্য আমরা T1 ইউজ করতেছি, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের DW বলতে পারো, বা DQ, যেহেতু এই দুটো সমান, এই দুটো যেহেতু সমান, DQ এর ফর্মুলাটাই আমরা, DW এর ফর্মুলাটাকেই DQ হিসেবে লিখতে পারি। এবং এটাকে আমরা চাইলে Q1 ও লিখতে পারি। দেখো, এটাকে আমরা চাইলে Q1 ও লিখতে পারি, কারণ 1 থেকে 2 তে যে হিটটা গ্রহণ করছে সেটা কিন্তু Q1 ছিল আমাদের, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের Q1 এর ফর্মুলা, এটা আমাদের চলে আসলো, ঠিক আছে? এবার আসো Q2 এর ফর্মুলা কি হবে, আমরা একটু এটা দেখার চেষ্টা করি। Q2 এর ফর্মুলা আমরা বলতে পারি না যে এই অংশ 3 থেকে 4 এ, তাহলে DQ3 থেকে 4, এটাকেও আমরা লিখতে পারি যে DU3 থেকে 4 প্লাস DW3 থেকে 4 এবং DU আবারও 0, তাহলে DQ3 থেকে 4 এটাকে Q2 লেখা যায়, কারণ দেখো এখানে Q2 হিটটা আছে। বা ইভেন মাইনাস Q2 ও লিখতে পারি। কেন মাইনাস Q2 আমি একটু বলি। কারণ হচ্ছে এখানে তো হিট ছেড়ে দিচ্ছে, হিট গ্রহণ করলে পজিটিভ, হিট ছেড়ে দিলে নেগেটিভ, সেই হিসেবে চিন্তা করতে পারো। তাহলে এটা মাইনাস Q2। আর এটার ফর্মুলা হবে nRT2। T2 কেন? কারণ এই পুরো অংশে টেম্পারেচার ছিল হচ্ছে আমাদের T2, তাহলে এখানে আমরা T2 বসাই। nRT2 ln লেখা যাবে হচ্ছে অলওয়েজ V2/V1 যেমন ছিল, এটা ছিল কি 1 থেকে 2 তে V ফাইনাল বাই V ইনিশিয়াল বলতে পারো। V2/V1 হচ্ছে ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। তাহলে এইখানে এটা কি হয়ে যাবে? V4/V3, ফাইনাল ভলিউম ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম। এখানে তাহলে প্লাস ছিল, কারণ তোমার আয়তন বাড়ছিল, হিট অ্যাবজর্ব করছিল। এখানে আয়তন কমছে, হিট ছেড়ে দিছে, দেখে আমরা ডিকিউটাকে নেগেটিভ লিখছিলাম মাইনাস Q2। তাহলে দেখো তো Q2 এর ভ্যালু কি লেখা যায়? nRT2 ln হচ্ছে লেখা যায় V3/V4। মানে ln কে উল্টায় দিলে আমরা জানি মাইনাস চলে আসে একটা, তাই না? ln এর ভিতরের জিনিসকে যদি উল্টায় দেই, তাহলে এখানে একটা মাইনাস আসবে, Q2 তে একটা মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে আবারও একটু বলি, Q2 তে একটা মাইনাস আছে, আমি যদি এখানে একটা মাইনাস কমন নেই, তাহলে ln এর ভিতরের জিনিসটা উল্টায় যাবে, তাহলে V3/V4 হয়ে যাবে। তাহলে ওর আগে একটা মাইনাস, Q2 এর আগে মাইনাস, ওটা কাটাকাটি করলে এরকম থাকতেছে হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে? তাহলে এখন আসো আমাদের Q1/Q2, তাহলে কি ঘটনা ঘটলো আমরা কি এখন লিখতে পারি কিনা যে Q1/Q2 যে ভ্যালু আসছে, Q1/Q2 এটার ভ্যালু হচ্ছে nRT1 ln V2/V1, আর Q2 কে লেখা যায় nRT2 ln হচ্ছে V3/V4, ঠিক আছে? আমি একটু বড় করে লিখি, আমার মনে হয় তোমাদের একটু কষ্ট হচ্ছে দেখতে। Q1/Q2 equals to হচ্ছে আমাদের nRT1 ln V2/V1, আর এখানে হবে nRT2 ln V কত ছিল? V3/V4। তাহলে দেখো nr কাটাকাটি যায়, এখানে হবে হচ্ছে T1 ln V2/V1, আর এখানে T2 ln V3/V4। এখন অলমোস্ট চলে আসছে আমাদের Q1/Q2 কে T1/T2 লেখা দরকার, শুধু এই লন এর পার্টটা বাকি মানে রয়ে গেছে। তোমাদেরকে এটা বোঝা যায় যে 1 থেকে 2 আর 1 এর রেশিও, V2/V1 এর যে রেশিও হবে, V3/V4 এর রেশিও মেবি সেম হবে।
মনে হচ্ছে, কিন্তু একটু ম্যাথমেটিক্যালি আমাদের একটু দেখতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি ম্যাথমেটিক্যালি এখন এই জিনিসটাকে একটু দেখানোর চেষ্টা করি, সেটা কিভাবে দেখাতে পারি আমরা একটু দেখি। যেমন এই 2 থেকে 3 মধ্যে যেহেতু এটা কি প্রসারণ বলতো, রুদ্ধতাপীয় প্রক্রিয়া ঘটনাটা ঘটছে, তাহলে রুদ্ধতাপীয় ঘটনার ক্ষেত্রে 2 থেকে 3 যেহেতু রুদ্ধতাপীয়, তাহলে আমরা এই প্রসেসটা কি লিখতে পারি? রুদ্ধতাপীয় প্রসেসে T(V)⁴ Γ-1 = কনস্ট্যান্ট। তাহলে দেখো এটাকে এইভাবে লেখা যায়। 2 নম্বর পয়েন্টে যখন আছে টেম্পারেচার T1 ছিল, ভলিউম ছিল V2, এই পয়েন্টে যখন আসছে টেম্পারেচার হয়ে গেছে দেখো এখানে T2, ভলিউম হচ্ছে V3। এখানে T1 V1 কেন হইলো না বা T2 V2 কেন হইলো না? কারণ এই পুরো রাস্তায় T1টা কনস্ট্যান্ট ছিল, এই জন্য এখানে T1 টেম্পারেচারই রয়েছে, ভলিউম হয়ে গেছে V1। এখানে পুরোটাতে T2 টেম্পারেচার রয়েছে কিন্তু আয়তন হয়ে গেছে V3। তাহলে দেখো তো এখানে কি লেখা যায় কিনা, T1 V2⁴ ইকুয়ালস টু লেখা যায় T2 V3⁴ তাহলে এখান থেকে আমাদের T1/T2 একটা রেশিও পাবো, দেখো V3/V2⁴ এরকম আসবে, ঠিক আছে? তোমরা না তুলতে পারলেও সমস্যা নাই, এটার যেহেতু আমরা পিডিএফ দিয়ে দিব, সমস্যা হবে না আশা করি, ঠিক আছে? সো এটা গেল একটা, এটাকে একটু বক্স করা থাক, ঠিক আছে? এবার আসো সেম ভাবে আমরা কিন্তু আরো একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া জানি 4 থেকে 1-এ, তাই না? 4 থেকে 1-এ এই জায়গাটাও কিন্তু রুদ্ধতাপীয় ছিল, ঠিক আছে, এই অংশটার মধ্যে। এইখানে টেম্পারেচার হচ্ছে T2, ভলিউম হচ্ছে V4, এখানে টেম্পারেচার T1, ভলিউম হচ্ছে V1। তো যদি আমরা টেম্পারেচার আর ভলিউমের রিলেশন এখানেও লিখি, যেহেতু এটা রুদ্ধতাপীয়, 4 থেকে 1 এটা আবারও রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া হইলে T(V)⁴Γ-1 কনস্ট্যান্ট। তাহলে এখানে যদি আমাদের ভ্যালুগুলা বসাই, এখানে ভ্যালু বসাইলে আমরা লিখতে পারি T2V4⁴Γ-1 ইকুয়ালস টু হচ্ছে T1V1⁴Γ-1। তাহলে এখানে আবারও সেই T1/T2 একটা রেশিও বের করা যায়, এবং T1/T2 যে রেশিওটা হবে, আমরা এটাকে এভাবে লিখতে পারি, আর V4/V1⁴Γ-1, ঠিক আছে? ওই আগের মতোই ফর্মুলা। এখন দেখো লেফট হ্যান্ড সাইড সমান যদি হয়, তাহলে রাইট হ্যান্ড সাইড দুটাকেও আমরা সমান লিখতে পারবো। রাইট হ্যান্ড সাইডে কি রয়েছে? V3/V2⁴Γ-1, V4/V1⁴Γ-1। এরা যদি সমান হয়, এটারে কই লেখা যায়, আমরা এই জায়গাটা লিখি, তাহলে V3/V4 বা V3/V2⁴Γ-1 ইকুয়ালস টু হচ্ছে আমাদের V4/V1⁴Γ-1। এই দুটো সমান হইলে আমরা বলতে পারি এখান থেকে V3/V2 ইকুয়ালস টু হচ্ছে V4/V1, বা এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করি। কেন সাইড চেঞ্জ করতেছি আমরা একটু বলি। আমাদের দরকার V1/V2 আর হচ্ছে V3/V4। দেখো এখানে V2 কে আর V4 কে যদি আমি সাইড চেঞ্জ করি, তাহলে দেখো তো এরকম হয় কিনা, V3/V4 ইকুয়ালস টু V2/V1। সো এই দুটা সমান হয়। আমরা ওই যে যেটা কাটাকাটি করতে চাচ্ছিলাম, দেখো আমরা জাস্ট সাইড চেঞ্জ করলাম, V3/V4 ইকুয়াল টু V2/V1 হচ্ছে, তাহলে V2/V1 লন V2/V1 লন V3/V4 কাটাকাটি গেল। তাহলে এখান থেকে আমরা ফাইনালি যেটা পাইতে যাচ্ছি, এটা হচ্ছে Q1/Q2 ইকুয়ালস টু হচ্ছে T1/T2। এই প্রমাণটা করানোর একটা কারণ হচ্ছে, কতগুলা ম্যাথ আছে এরকম তোমাকে বলবে যে এটা কি কার্নো ইঞ্জিন কিনা। তুমি যদি দেখো Q1/Q2 যে ভ্যালু আসছে আর Q2/Q3 যে ভ্যালু আসছে, সরি, Q1/Q2 যে ভ্যালু আসছে T1/T2 ভ্যালু সেম, তাইলেই বুঝে নিবা যে এটা একটা কার্নো ইঞ্জিন, ঠিক আছে? তাহলে কার্নো ইঞ্জিনের একটা বৈশিষ্ট্য এটা, কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য, ঠিক আছে? কার্নো ইঞ্জিনের বৈশিষ্ট্য।
এটা দিয়ে আমরা এখন থেকে ম্যাথ করতেও কমফোর্টেবল হবো, কারণ আমরা জানি কিভাবে ফর্মুলার প্রত্যেকটা পার্ট আসছে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড যে এটা অনেক বড় প্রমাণ, কিন্তু আমার মনে আছে যে নটর ডেমে একবার একটা প্রশ্ন দিয়ে দিছিল, যেটা এই প্রমাণের এই মাঝখান থেকে তুলে দিছিল। মানে এই প্রমাণ যদি তুমি না পারো তাহলে আসলে বা প্রমাণের ভিতরটা কি হয়েছে কিভাবে আসছে এটা যদি না জানো তাহলে আসলে তুমি ম্যাথটা করতে পারবে না। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ইফিসিয়েন্সির ফর্মুলা, তোমাদের মনে আছে যে ইফিসিয়েন্সি ছিল 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, এটাকেই লিখে দিছিলাম হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%, যেহেতু Q2 আর T1 এর রেশিও হচ্ছে সেম। ঠিক আছে, এভাবে বলতে পারো Q2 এর জায়গায় আমরা T2 বসেছিলাম, Q1 এর জায়গায় আমরা T1 বসেছিলাম, কারণ Q2 বাই Q1 এর রেশিও T2 বাই T1 এর রেশিও সমান হবে। তো এই ছিল হচ্ছে আমাদের কার্নো ইঞ্জিন, এবং সেটার দুইটা ম্যাথও আমরা করে ফেলছি, এই দুইটা ম্যাথ। তো এটুক পর্যন্ত কি সবার বোঝা গেছে? এটুক পর্যন্ত কি, সরি, আচ্ছা আমি একটু সামারাইজ করি যে আমরা শুরুতে কি কি দিয়ে শুরু করছিলাম। ঠিক আছে, একদম শুরু থেকে যদি দেখি, তো আমরা শুরু করছিলাম হচ্ছে তাপগতিবিদ্যার কার্নো ইঞ্জিন। গতদিনই দেখতেছিলাম, বলেছিলাম দুইটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন, আর বলছিলাম এটা একটা কাল্পনিক ইঞ্জিন। কিন্তু কেন আমরা এই ইঞ্জিন তাহলে পড়তেছি? কারণ হচ্ছে আমি আমার ম্যাক্সিমাম লিমিটটা তাহলে জানা গেল। আমরা তো জানি যে কার্নো ইঞ্জিন দুইটা নির্দিষ্ট তাপমাত্রার মধ্যে সবচেয়ে দক্ষ, এর থেকে দক্ষতা বেশি বাড়াইতে পারবে না। তাহলে তোমার যে ইঞ্জিন হবে এটা থেকে কম হবে। তুমি যত কাছাকাছি যেতে পারবা কার্নো ইঞ্জিনের দক্ষতা, তত তোমার হচ্ছে বেটার। তাই বলে তুমি কখনোই আসলে একদম এক্স্যাক্টলি সমান হইতে পারবা না। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা এটা একটু বোঝার চেষ্টা করি যে কার্নো ইঞ্জিনে 4টা স্টেপ থাকে। একটা হচ্ছে সমস্ত প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, তারপরে সমস্ত সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে এই দুইটা হচ্ছে আমাদের প্রসারণ, আর এই দুইটা হচ্ছে সংকোচন। ঠিক আছে, আমরা জানি প্রসারণে পজিটিভ কাজ হয়, সংকোচনে নেগেটিভ কাজ হয়। তাহলে কিছু কাজ পজিটিভ হচ্ছে, কিছু কাজ নেগেটিভ হচ্ছে, দিন শেষে কিছু পজিটিভ কাজ থাকে। ঠিক আছে, এবং সেটা কত হয়, ওই যে Q1 হিট নেয়, Q2 ছেড়ে দেয়, বাকি টুক দিয়ে তো কাজ হয়, Q1 মাইনাস Q2 দিয়ে কাজ হয়। আচ্ছা, এরপরে আমরা দেখেছিলাম হচ্ছে কার্নো ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপালটাই জাস্ট ভিজুয়ালি দেখছিলাম। ও যেভাবে চিন্তা করছে যে প্রথমে আমরা এটা একটা তাপ উৎসের উপর রাখবো, তারপরে তাপ অন্তরকে, তারপরে তাপ গ্রাহকে, তারপরে আবার একটা অন্তরকে রাখবো। দুইটা ধাপে তাপ উৎস আর অন্তরকে একবার হচ্ছে সমস্ত প্রসারণ হবে, একবার রুদ্ধতাপীয় প্রসারণ হবে, তারপর আবার তাপ গ্রাহক আর অন্তরকে আবার সমস্ত সংকোচন এবং রুদ্ধতাপীয় সংকোচন হবে। এটার মেইন জিনিসটা ছিল এই গ্রাফটা। 1 থেকে 2 এটা হচ্ছে সমস্ত প্রসারণ হয়েছিল, 2 থেকে 3 ও প্রসারণ হয়েছে রুদ্ধতাপীয়, তারপর একটা সমস্ত সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, এটা ছিল। ঠিক আছে, এরপরে আমরা যেটা দেখছিলাম ওই গ্রাফেই ডিটেল দেখানোর চেষ্টা করছিলাম। এই দুইটা ধাপে হচ্ছে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়েছিল, রুদ্ধতাপীয় প্রক্রিয়া DQ0। এই প্রসেসটা সমস্ত টেম্পারেচার T1। এখানে সমস্ত প্রসারণ হওয়ার সময় অত কিছু কাজ করা লাগছে, ওই কাজটাও বাইরে থেকে হিট নিয়ে করছে। এই দুই ধাপে কোনো হিট হয় না, কিন্তু এই দুই ধাপে হিট হয়। তাহলে ও এটা কিছু পরিমাণ হিট নিয়ে কাজটা করছে। আর এখানে সংকোচন হয়েছে, সংকোচন হওয়া মানে সিস্টেমের উপরে কাজ করা হয়েছে। যেহেতু সিস্টেমের উপরে কাজ করা হলে আমরা শক্তি প্রদান করি সিস্টেমে, এনার্জি খরচ করতেছি কাজ করার জন্য, ও আবার ওই এনার্জিটা ছেড়ে দেয় যাতে ওর তাপমাত্রা না বেড়ে যায় সমস্ত সংকোচনে। তো এখানে হিট নিছে, এখানে হিট ছেড়ে দিছে, এই হিটটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, এটাকে আমরা কিউ আউট বলতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো যে ইঞ্জিনটার সিম্পলিফাইড ছবি হচ্ছে কেমন। তাপ উৎস থেকে হিট নিচ্ছে Q1, তাপ গ্রাহকে ছেড়ে দিচ্ছে। টেম্পারেচার উৎসের হচ্ছে T1, ছেড়ে দিচ্ছে যেখানে ওখানে T2। তাহলে মাঝখানের যে অংশটুকু সেটা দিয়ে কাজ করতেছে Q1 মাইনাস Q2। ঠিক আছে, এখন দক্ষতা কি, আউটপুট বাই ইনপুট, কাজ বাই কি পরিমাণ হিট নিছিলা। ঠিক আছে, Q1 মাইনাস Q2 বাই Q1, এখান থেকে আসছে 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এরপরে এটা তো হিটের মাধ্যমে, এটাকে কিভাবে টেম্পারেচারের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি সেটা হচ্ছে আমাদের পরের টপিক ছিল, পরের ইসে ছিল। হ্যাঁ, সেটা হচ্ছে এই যে Q2 বাই Q1, চাইলে এটাকে আমরা T2 বাই T1 লিখতে পারি। কিভাবে লিখতে পারি এটা হচ্ছে তার প্রমাণ। Q1 বাই Q2 কে কিভাবে T1 বাই T2 লেখা যায়, আমাদের স্টেপ গুলা যদি আমরা লিখি, কোন জায়গায় আসলে কোন স্টেপটা হয়েছে এটা আমরা একটু লিখে দিতে পারি। তো আমরা শুরু করছিলাম হচ্ছে এই জায়গাটা দিয়ে, এটা 1, এটা 1, এই জায়গাটা হচ্ছে 2। তাহলে এখানে হচ্ছে সেই Q1 আর Q2 এর ফর্মুলা লিখছি। তারপরে 3-এ হচ্ছে এই দুইটাকে ভাগ করে দিছি, ভাগ করে দিলে এরকম একটা ফর্মুলা আসছে। তারপরে
4 নাম্বার স্টেপে হচ্ছে আমরা দেখছি যে এই যে লন v2/v1 v3/v4 এগুলা কিভাবে কাটা যায় এবং ওদের মধ্যে রিলেশন দেখাইছি। 4 এর পরে এই পার্টটা হচ্ছে কাইন্ড অফ 5 এর পরে আমি আবার এখানে গেট ব্যাক করছি, ঠিক আছে। সো যখন আমি পিডিএফ দিয়ে দিব আশা করি তোমরা একটু বুঝতে পারবা। এটা হচ্ছে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 এর পরে আবার ওই ভ্যালুটা এখানে বসাই দিছি, ঠিক আছে। এরপরে আমরা দুইটা ম্যাথ দেখছিলাম, একটা হচ্ছে উচ্চ তাপমাত্রা নিম্ন তাপমাত্রা দিয়ে দিছে ইঞ্জিনের ক্ষেত্রে ওর দক্ষতা কত হবে 1 - T2/T1 বা T low/T high, এখান থেকে বের করছি। এটাকে আমরা নর্মাল এফিসিয়েন্সি না, এটাকে আমরা বলি কার্নোট এফিসিয়েন্সি। তাহলে এই ইঞ্জিনটা হচ্ছে সবচেয়ে দক্ষ ইঞ্জিন, সেটার এফিসিয়েন্সি কত হবে। আর ফাইনালি আরেকটা দেখছি যে একজন দাবি করছে লো আর হাই টেম্পারেচারের মধ্যে তার ইঞ্জিন সবচেয়ে বেশি দক্ষ, কিন্তু আমরা দেখছি কার্নো ইঞ্জিনের দক্ষতা থেকেও তার দক্ষতা বেশি হয়ে গেছে, এটা সম্ভব না। সো তার দাবিটা ভুল ছিল। এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি তোমরা এইটুক পর্যন্ত মোটামুটি বুঝতে পারছো। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবারে, ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে, ঠিক আছে। আল্লাহ হাফিজ।